ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান। ব্যয় সম্পদ আদায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজউদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকের এই ক্লাসটি থেকে তোমরা ব্যতিক্রমধর্মী কৌশলের মাধ্যমে রেওয়া মিল প্রস্তুতের নিয়মাবলী এবং এ সংক্রান্ত মজার মজার তথ্য শিখতে পারবে। রেওয়া মিল প্রস্তুতের নিয়মাবলী। প্রথমে আমরা জেনে নিব আরো একবার যে এই খতিয়ানের উদ্বৃত্ত থেকেই রেওয়া মিল প্রস্তুত করা হয়। আর এই যে খতিয়ানের উদ্বৃত্ত, এগুলো হলো মোট 4 ধরনের: ব্যয় সম্পদ এবং আয় দায়। তাহলে আমরা বলতে পারি এই ব্যয় সম্পদ এবং আয় দায় থেকে রেওয়া মিল প্রস্তুত করা হয়। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রথম ক্লাসে আমি তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়েছি যে এই ব্যয় সম্পদ আয় দায় চিনতে পারলে কে ঠেকায়। তোমরা যদি রেওয়া মিলের প্রস্তুতির নিয়মাবলী শিখতে চাও, শিখেও কোনো লাভ নেই যদি তোমরা এই ব্যয় সম্পদ আয় দায় ভালোভাবে না চিনো। কেননা এই ব্যয় সম্পদ আয় দায় থেকেই রেওয়া মিল তৈরি হয়। যেমন বিষয়টি চলো আমরা একটি ছকের সাহায্যে বাস্তবধর্মী ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝে নেই। ধরো এটা আমাদের একটি পরীক্ষার খাতা। এই খাতাটাকে প্রথমে তোমরা মার্জিন করে নিবে এভাবে, উপরে এবং এই যে বামে। 1 ইঞ্চি 1 ইঞ্চি হলে ভালো হয়, এর একটু কম হলেও সমস্যা নেই। এই মার্জিনটা অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে আঁকবে। এই মার্জিন আঁকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই মার্জিনটা হলো শিক্ষকের নম্বর প্রদানের জন্য। আমরা অনেকেই মনে করি হিসাব বিজ্ঞানের খাতায় মার্জিনের প্রয়োজন নেই। কথাটি সঠিক নয়। অবশ্যই তোমাদেরকে মার্জিন দিতে হবে এবং পেন্সিল দ্বারা মার্জিন দিতে হবে, কেননা ভুল হলে তুমি একটু সংশোধন করতে পারবে। অতঃপর এই রেওয়া মিল যেটা তুমি করবে সেটা কত নং প্রশ্নের উত্তর সেটা সুন্দর করে উপরে লিখবে, যেমন 5 নং প্রশ্ন উত্তর খ। এরপর তুমি একটি ছক আঁকবে রেওয়া মিলের ছকে মোট 5টি ঘর থাকে। এগুলো তোমরা অবশ্যই পেন্সিল দ্বারা আঁকবে। এর কারণ একটু ভুল হলে তোমরা সহজেই সংশোধন করতে পারবে। আর রেওয়া মিলের ছকে মোট 5টি ঘর থাকে। এখানে প্রথমে ক্রমিক নং বা কোড নং, তারপরে হিসাবের নাম বা শিরোনাম, এরপর খতিয়ান পৃষ্ঠা, এরপর ডেবিট জের টাকা, ক্রেডিট জের টাকা। প্রথমে ক্রমিক নং বা কোড নং। এই যে ক্রমিক নং বা কোড নং, এখানে যে কোনো একটা লিখবে। এখানে পার্থক্য হলো আমরা জেনেছি যে খতিয়ানের উদ্বৃত্ত থেকে রেওয়া মিল প্রস্তুত করা হয়। এই জন্য এই যে এখানে দেখো খতিয়ান পৃষ্ঠা লেখা হয়েছে। তাহলে খতিয়ানটা যদি টি ছকে হয় তাহলে এখানে হবে ক্রমিক নং, আর যদি আধুনিক চলমান জের ছকে হয় তাহলে এখানে হবে কোড নং। তোমরা যে কোনো একটি লিখবে। এখানেও হিসাবের নাম বা শিরোনাম যে কোনো একটি লিখবে। আর এখানে খতিয়ান পৃষ্ঠা লিখবো আমরা। এর কারণ হলো খতিয়ান থেকে রেওয়া মিল প্রস্তুত করা হয়। আর এই যে দেখো ডেবিট জের এবং এই যে ক্রেডিট জের টাকা, এই ডেবিটে বসবে ব্যয় সম্পদগুলো আর ক্রেডিটে বসবে আয় দায়গুলো। অর্থাৎ এই যে এখানে হিসাবের নাম ক্রয়, বিক্রয়, মূলধন, আসবাবপত্র, এভাবে বিভিন্ন হিসাবের বা খতিয়ানের নামগুলো প্রশ্নে যত কটা থাকবে আমরা পরপর নিচে সাজাবো, লিখবো। লিখে আবার বামে 1 2 3 যতটা লিখবো তার ক্রমিক নং দিব। এই যে ক্রয়, এটা কি ব্যয় সম্পদ আয় দায় তোমাকে শিখতে হবে। যদি ব্যয় হয় তাহলে আমরা এই ডেবিট এই ঘরে লিখবো, আর যদি এটা আয় হয় তাহলে আমরা এই ঘরে লিখবো। অর্থাৎ এই যে শিরোনামের ঘরে যে হিসাব খাতগুলো বসবে সেগুলোর মধ্যে যেগুলো ব্যয় সম্পদ তাদের টাকা আমরা ডেবিট করে বসাবো, আর যেগুলো আয় দায় তাদের টাকা আমরা ক্রেডিট করে বসাবো। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ছকটায় এঁকে তার উপরে এই শিরোনামগুলো সুন্দরভাবে লিখতে হবে, যে আমরা কোন প্রতিষ্ঠানে রেওয়া মিল করতেছি, কি করতেছি, অর্থাৎ রেওয়া মিল করতেছি এটা সুন্দরভাবে লিখতে হবে, এবং কোন তারিখের রেওয়া মিলটা আমরা করতেছি। কেননা রেওয়া মিল একটা সুনির্দিষ্ট তারিখের জন্য প্রস্তুত করা হয়ে থাকে, সেই তারিখটা এখানে লিখতে হবে। আমি এখানে কাল্পনিক দিয়েছি যে 31শে ডিসেম্বর 2016 সালের জন্য। তোমাদের প্রশ্নে যেটা থাকবে সেটা দিবে। এখানে আমি আলবি এন্টারপ্রাইজ লিখেছি, তোমরা তোমাদের প্রশ্নে যে নাম থাকবে সেই নাম দিবে। এভাবে ছক এঁকে
শিরোনাম দিয়ে বসিয়ে সর্বশেষ এখানে একটা টান দিয়ে তোমরা টাকার ফলটা উভয় দিকের যোগফল বসিয়ে দিবে। বসিয়ে দিয়ে এই উভয় দিকের যোগফলটাই হয় রেওয়া মিলের উত্তর। সেটাকে সুন্দর করে লিখবে যে রেওয়া মিলের যোগফল 10,000 টাকা। যদি এখানে 10,000 হয় 10,000, উভয় দিক সমান হতে হবে। যদি 20,000 হয় 20,000, যা হয়। আমি এখানে একটা কাল্পনিক ফিগার 10,000 ব্যবহার করেছি। এখন প্রশ্ন হলো, এই ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে টাকার অঙ্ক সমান হওয়ার কথা, অর্থাৎ এখানে 10,000 হলে এখানেও 10,000 হবে। যদি কোনো কারণে এই ডেবিট দিকে টাকা কম হয় অথবা ক্রেডিট দিকে টাকা কম হয়, যত টাকা কম হয় তত টাকাকেই এখানে আরও একটা হিসাবের নাম লিখে, সেটা হবে এই অনিশ্চিত হিসাব বা গরমিল হিসাব, লিখে তোমরা উভয় দিকের যোগফল মিলিয়ে দিবে। সর্বদাই যোগফলটা মিলাতে হবে। কোথাও টাকার পরিমাণ কম থাকলে তোমরা অনিশ্চিত হিসাব দিয়ে মিলিয়ে দিবে। অনিশ্চিত হিসাব লেখার আগে তোমাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে এই যে এখানকার হিসাবের যেটা ব্যয় সম্পদ তুমি সেটা ডেবিটে লিখেছ এবং যেটা আয় দায় সেটা তুমি ক্রেডিটে লিখেছ, এটা আগে সুনির্দিষ্টভাবে নিশ্চিত হতে হবে যে আমি সঠিকভাবে লিখেছি। যদি তুমি মনে করো যে তুমি সঠিক আছো, তখন যদি না মিলে উভয় দিকের যোগফল, কোথাও যদি টাকা কম থাকে ডেবিটে অথবা ক্রেডিটে, যেখানেই টাকা কম হোক সেখানে তুমি অনিশ্চিত হিসাব দিয়ে মিলিয়ে দিবে দুদিকের যোগফল এবং সর্বশেষ উত্তরেও তোমরা অনিশ্চিত হিসাব লিখে দিবে যে অনিশ্চিত হিসাব 500 টাকা। এভাবে তোমরা একটি রেওয়া মিল প্রস্তুত করবে। আর আমি আরও একটি কথা তোমাদেরকে বলতে চাই, এই যে মার্জিন করলে খাতার জায়গা কমে যায়, এই জন্য আমরা শিক্ষার্থীরা সাধারণত মার্জিন করতে চায় না। তোমাদেরকে আমি একটি পরামর্শ দিচ্ছি, সেটা হলো মার্জিন একে যে ছকের মধ্যে লেখাগুলো তোমরা ছোট ছোট করে লিখবে। ছকের মধ্যে যত ছোট করে লেখা লিখবে তত লেখা সুন্দর দেখা যাবে। তার মানে আবার এই নয় যে যেন শিক্ষক না বুঝতে পারে এত ছোট করে লিখবে, বিষয়টা তেমন নয়। বোঝা যায় যেন একটু ছোট ছোট করে লিখলে ছকের মধ্যে লেখা খুবই সুন্দর। তোমার লেখা যতই খারাপ হোক, তুমি যদি স্পষ্ট করে ছোট ছোট করে লিখো, এই ছকের মাঝে তোমার লেখা সুন্দর দেখা যাবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি সকলেই তোমরা অত্যন্ত তথ্যবহুল ব্যতিক্রমধর্মী কৌশল নির্ভর এই ক্লাসটি থেকে ব্যাপক উপকৃত হয়েছে। আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।